ওকে, আমরা কম্প্রেসিভ স্টিল এবং টেনসাইল স্টিল এবং কম্প্রেসিভ স্টিল দুই সাইডে অর্ধেক অর্ধেক করে নিলাম। আমাদের টোটাল স্টিল ছিল 26টা, 13টা করে করে নিলাম। আচ্ছা, সিবি ব্যালেন্স ফেলিয়ারের কন্ডিশনে আমরা নিউট্রাল এক্সিসের ডিস্টেন্স টপ ফেজ থেকে বা কনক্রিটের কম্প্রেশন ফেজ থেকে বের করলাম। ঠিক আছে। আচ্ছা, বের করার পরে আমরা যে এখানে আসিয়া এই কাজগুলো করবো। এই কাজটা আবার বের করা হয়েছে। আচ্ছা, বের করার পরে এটা বের করলাম। বের করার পরে এইটা হলো আমরা সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করবো। আচ্ছা, এইটা আমরা সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করছি। আর এইখানে এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা না পারলে, এই জিনিসটা না আঁকাইলে বা না আঁকানো থাকলে আপনারা কিন্তু বাকি ক্যালকুলেশনগুলো ঝামেলায় পড়বেন। সেদিন মোটামুটি এটা ডিটেলস ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম। আচ্ছা, তারপরে আমরা কি করব, এরকম 5টা কন্ডিশনে চেক দেবো। এক হলো ব্যালেন্স কন্ডিশন, ব্যালেন্স ফেলিয়ার কন্ডিশন। যেটা ব্যালেন্স ফেলিয়ার কন্ডিশনে স্টিলের টেনসাইল স্ট্রেইন ইকুয়াল টু ইল্ড স্ট্রেইন বা ইল্ড স্ট্রেংথ। আচ্ছা, অর্থাৎ 60 কেএসআই ইউজ করতেছি। এরপরে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে এই জায়গা থেকে স্ট্রেইন বের করতেছি। কার? স্টিলের কম্প্রেসিভ স্ট্রেইন। কম্প্রেসিভ স্ট্রেইন এইটা পাইছি, তাহলে কম্প্রেসিভ স্ট্রেস পাবো। স্ট্রেইন থেকে আচ্ছা, এটাও কিন্তু আমরা সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে বের করছি। আচ্ছা, এই জায়গায় শুধু একটু হিংস দেই, তাহলে বাকিটা আপনারা সব পারবেন। দেখেন, আমার হলো এই জায়গা বলতে এটা হলো আমার এইরকম রডের সেন্টার বরাবর। এটা হলো টেনসাইল স্ট্রেইন কার? স্টিলের। আর এইটা হলো রডের সেন্টার বরাবর। রডের সেন্টার বরাবর এই জায়গা আছে হলো আমাদের স্টিলের কম্প্রেসিভ স্ট্রেইন। আচ্ছা, আচ্ছা, একই রকম হবে, কোনো ভিন্নতা নাই। তারপরে লাস্টের দিকে সময় পাইলে ওইখানে আমরা যাব। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? তাহলে আমরা এইটা নির্ণয় করতেছিলাম সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে। ওকে, তাহলে আমরা দেখতেছি যে এইখান থেকে এইটা হলো আমার সিবি, আর এই জায়গা থেকে এইটা যেটা, সেটা হলো আমার এই জায়গা থেকে এইটা যেটা, এটা কিন্তু বটম ফেস না, বটম ফেস না, এটা বটম ফেস না, ডায়াগ্রামে একটু ভিন্নতা রয়েছে, এটাই বরাবর অবস্থান করবে। আচ্ছা, এটা হলো আমাদের ডি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি স্টেইনের সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করতে চাই, এইটা ডিভাইডেড বাই আমাদের কি? আচ্ছা, এইটা হলো আমাদের লম্ব, লম্ব ভাগ এই অংশ। অর্থাৎ এই অংশ ডিভাইডেড বাই এই অংশ ইকুয়াল টু এইটা ডিভাইডেড বাই এইটা।
এটা যদি আপনাদের মতো করে করেন তাহলে সমস্যা নাই, বাট সেখানে আমরা কি করতে পারি, এইটা হলো আমরা ধরি লম্ব, এইটুকু ধরি ভূমি। আচ্ছা, লম্ব 0.003 ডিভাইডেড বাই ভূমি হচ্ছে সিবি। হ্যাঁ, আচ্ছা, ইকুয়াল টু আমরা বলতে পারি এইখান থেকে লম্ব কোণটা এইটুকু এপসাইলন এস। হ্যাঁ, এপসাইলন এস ডিভাইডেড বাই এখান থেকে এইটুক কত, ডি থেকে যদি আমরা সিবি বাদ দেই তাহলে পাচ্ছি ডি মাইনাস সিবি। ঠিক আছে, এই জিনিসটাই এইখানে এইভাবে ইউজ করছে। ঠিক আছে, এটা কি করছে, এপসাইলন এসটাকে মানে এইখানে নিচে দিছে, সিবিটাকে এরা এই পাশে উপরে এনে দিছে আর এইভাবে। মূলত এইভাবে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের কন্ডিশনটা সুন্দরভাবে ইউজ করতে পারতেছেন। আচ্ছা, এই জিনিসটাই এটা আর কি, এটা আর এটা একই জিনিস। হ্যাঁ, এখানে এই জিনিসটা আর এটা একই জিনিস। আচ্ছা, এইভাবে আমরা সিবি বের করতে পারি, অথবা আমরা যে সূত্র আছে এই সূত্র দিয়ে আমরা সিবি বের করতে পারি। আচ্ছা, সিবি বের করার পরে আমরা ব্যালেন্স কন্ডিশনে আসলাম। ব্যালেন্স কন্ডিশনে এসে আমরা যে কাজটা করব সেটা হলো এখানে আমরা মানে সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে স্টেইন গুলো ক্যালকুলেশন করব। কার স্টেইন? স্টিলের কম্প্রেসিভ এবং স্টিলের টেনসাইল স্টেইন। ঠিক আছে, কম্প্রেসিভ এবং টেনসাইল স্টেইন বের করার পরে যদি আমরা কম্প্রেসিভ স্ট্রেস চাই তাহলে এপসাইলন এস অর্থাৎ কম্প্রেসিভ স্ট্রেইন ইনটু মডুলাস অফ ইলাস্টিসিটি স্টিলের। আবার যদি টেনসাইল যদি স্ট্রেস চাই, টেনসাইল স্ট্রেইন ইনটু মডুলাস অফ ইলাস্টিসিটি। ঠিক আছে, এই দুইটা আমরা এইভাবে বের করব। এখন এই জিনিসগুলো আমরা সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করে নিতে পারি। কম্প্রেসিভ স্টেইন, কম্প্রেসিভ স্টেইন এবং টেনসাইল স্টেইন। আচ্ছা, যখন আমরা এইটা বের করতে যাব তখন এটার সাথে সম্পর্ক আছে যে সিমিলার ট্রায়াঙ্গেলের, সেটা সেইভাবে বের করব। দেখেন, এপসাইলন এস প্রাইম ডিভাইডেড বাই আমরা লিখতে পারি কি, এখান থেকে এইটুক হলো সিবি মাইনাস ডি প্রাইম। আচ্ছা, তারপরে এটা কত, এটা হলো কনক্রিটের কম্প্রেসিভ স্টেইন ডিভাইডেড বাই সিবি। তাহলে এই জায়গা থেকে আমরা কি করতে পারি, এপসাইলন এস প্রাইম বের করতে পারি, আর এইখানে এপসাইলন এসটা বের করতে পারি কিভাবে, এইটা বের করতে পারি এই সূত্রটা বা যেখানে যেটা লিখলাম এইটা দিয়ে। ঠিক আছে, এই দুইটা কন্ডিশন ইউজ করে আমরা 4-5টা কন্ডিশনের জন্য এই জিনিসগুলো বের করব। আচ্ছা, বের করার পরে এই যে এফএস এবং এফএস প্রাইম যখন আমরা পেয়ে যাব তখন আমরা এই যে এই সূত্রগুলো ইউজ করতে পারতেছি। দেখেন, সিসির ক্ষেত্রে আমার লাগতেছে কি, কনক্রিটের। আচ্ছা, তারপরে সিএস এর ক্ষেত্রে লাগতেছে, দেখেন এই সূত্রগুলো আমরা মেবি লিখছিলাম গত ক্লাসে। আপনাদের মনে আছে কিনা জানি না, তাই আমার মনে আছে। এএস প্রাইম এটা হলো ইন্টু এফএস প্রাইম মাইনাস 0.85 এফসি প্রাইম। ঠিক আছে, এটা আবার এই যে এই সূত্রটা মূলত এই সূত্র না, এটা হলো এএস ইন্টু এফএস। এখন অনেক সময় দেখা যাচ্ছে এফএস ইকুয়াল টু এফওয়াই হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই দুইটা ভ্যালুই, এইখানে যে এফএস এবং এফএস প্রাইম আছে দুটোই কিন্তু লেস দেন আর ইকুয়াল টু এফওয়াই এর সমান হবে। ইল্ড স্ট্রেংথের চেয়ে বেশি স্ট্রেংথ আমরা ইউজ করতে পারবো না। আচ্ছা,
ওকে, এইভাবে আমরা তিনটা জিনিসই বের করব। এখানে তিনটা সিসি, সিএস আর হলো টি বের করার পরে আমরা এই যে এই দুইটা সূত্র ইউজ করবো। এই দুইটা সূত্রে মানগুলো বসাই দেব, মানগুলো বসাই দিয়ে বারবার ক্যালকুলেশন করব। আপনারা এত ডিটেল না লিখে ডাইরেক্ট একটা ডিটেল লিখবেন, বাকিগুলো মানে বসাচ্ছেন কিন্তু ক্যালকুলেটর করে ফেলবেন যদি কোনো সময় এসে থাকে বা প্র্যাকটিস যদি করেন। আচ্ছা, এইখানে দেখেন ব্যালেন্স কন্ডিশনের জন্য আমরা কি করছি, একটা বের করছি। ব্যালেন্স কন্ডিশনের জন্য আমরা প্রথমে সিবি বের করছি। সিবি যখন বের করছি, এই যে এইটা সিবি হলো 19 ইঞ্চি, এটা এইভাবে ইউজ করছি, এইভাবে বের করতে পারছি। আচ্ছা, এখন যখন আমরা টেনশন ফেইলিওর কন্ডিশন ইউজ করব, টেনশন ফেইলিওরের জন্য সি একটা মান ধরে নিতে হয় যেটা সিবি থেকে ছোট হবে। আবার যখন কম্প্রেশন ফেইলিওর ধরব তখন সি এর মান একটা ধরে নেব যেটা সিবি থেকে বড় হবে। এটা হলো টেনশন ফেইলিওর, টেনশন, আর এটা ধরব কম্প্রেশন। আচ্ছা, যখন আমরা সি এর মান ধরলাম তখন এর মান আমরা অটোমেটিক পেয়ে যাব। সি এর সাথে এর সম্পর্কটা কি, 0.85 সি ইকুয়াল টু এ। ঠিক আছে, তাহলে সি ইকুয়াল টু, আচ্ছা তাহলে 0.85 দিয়ে এটাকে সি কে গুণন করলে আমরা এর ভ্যালু পেয়ে যাচ্ছি। ওকে, যেহেতু টেনশন ফেইলিওরে আপনি অনায়াসে টেনশন ফেইলিওর, ব্যালেন্স ফেইলিওর দুইটা কন্ডিশনে এফএস ইকুয়াল টু এফ ওয়াই আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন। আচ্ছা, তাহলে এফএস যদি পেয়ে যান, এখন হলো এফএস প্রাইম পাবেন। এফএস প্রাইম ওই আগের মতো সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে বের করতে হবে। সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ যখন করবেন তখন কি, এটা হলো কম্প্রেসিভ স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস কার, স্টিলের, সেটা কি এপসিলন এস প্রাইম ইন্টু মডুলাস অফ ইলাস্টিসিটি। দেখেন মডুলাস অফ ইলাস্টিসিটি 29,000 কেএসআই ইউজ করছি, আর এপসিলন এস হলো 0.003, এটা হলো সি মাইনাস ডি প্রাইম ডিভাইডেড বাই সি। সূত্র আকারে যদি মুখস্থ করে করতে চান করতে পারবেন, দ্রুত করতে পারবেন। সিমিলার ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করে করতে গেলে সময় বেশি লাগবে। ঠিক আছে, আচ্ছা তারপরে কি করবেন, সিসি বের করবেন, সিএস বের করবেন, তারপরে টি বের করবেন। এখানে পিটি মানে টেনশন ফেইলিওরে পিটি, এমটি এগুলো ইউজ করে ফেলবেন। করতে পারবেন না? এটা আছেন আপনারা গ্রুপে বা ক্লাসে? ভাই আপনার হচ্ছে টেনশন ফেলার এবং কম্প্রেশন ফেলারের যে ইয়েটা ইস্যুটা, এটা তো আমরা প্রথমে ইগনোর করলাম কেন? ওখানে তো এটা আমরা আইডেন্টিফাই করে বাকিগুলো করব, তাই না? টেনশন ফেলার না কম্প্রেশন ফেলার, এটা তো কন্ডিশনে ডিপেন্ড করবে না। এটা হলো আপনি দেখা যাচ্ছে যে সি এর মানের উপর এটা কম্প্রেশন টেনশন ডিপেন্ড করতেছে, বুঝছেন? এটা আমরা আগে ইগনোর করিনি। আগে আমরা ডাটাটা মনে করছি যে একটা সাইড আমরা কম্প্রেশন ধরছি আর একটা সাইড টেনশন ধরছি, কিন্তু আপনার এইখানে কম্প্রেশন টেনশন দুটোই থাকবে, বাট ফেল করবে কোন জায়গায় সেটা আপনি আইডেন্টিফাই এখন করতে পারতেছেন না। ঠিক আছে, এই কারণে সি এর ভ্যালুগুলো, হ্যাঁ কন্ডিশন আছে না, কন্ডিশন তো অবশ্যই আছে, কিন্তু কথা হলো কন্ডিশন হচ্ছে যখন আমরা টেনশন ফেলার কাকে বলছি এবং কম্প্রেশন ফেলারটা কাকে বলছি, কোন কন্ডিশন, সেই জিনিসটা তো লাগবে। আমি হ্যাঁ একটু ডায়াগ্রামে আসেন। যদি ধরেন এখানে আপনি বলতে পারতেছেন না যে এই সেকশনটা কোথায় ফেল করবে, কারণ এখানে একটা মোমেন্ট দেয় নাই যে এখানে এসে ফেল করবে। এখানে অসংখ্য মোমেন্ট দিছে, অসংখ্য লোড দিছে। ঠিক আছে, এখন এক একটার জন্য যদি আপনি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে চেক দেন, এই চেক দিতেই আপনি 4 ঘন্টা কেন 2 দিন পার হয়ে যাবে। এমনও হবে যে দেখা যাচ্ছে যে একটা মিলাইতেই পারতেছেন না, মিলাইতেই পারবেন না, এরকম যদি প্রত্যেকটার জন্য চেক দেন। কারণ কি, কোশ্চেনটা আমি ওপেন করি নাই, কোশ্চেনটা একটু ওপেন করলে
বুঝাইতে পারতাম। মনে হচ্ছে ভাই জটিলতা আছে কিছু। আচ্ছা, এই যে দেখেন এখানে অনেকগুলো মোমেন্ট দিছে, অনেকগুলো লোড দিছে, মোমেন্ট অনেকগুলো লোড। হ্যাঁ, এখন আপনি কোনটাকে বলবেন যে কোন জায়গা ফেল করবে, কোনটা আপনি ফেল করবে না। ঠিক আছে, এখন এটা আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন না, এই কারণে আপনাকে প্রথমে এটা দিয়ে একটা ডায়াগ্রাম রেডি করে নিতে হবে, যেটাকে বলা হচ্ছে কলাম ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম। এখন এই ডায়াগ্রাম যখন আমরা রেডি করতে যাচ্ছি, তখন আমাদের মূল কাজ হচ্ছে কি, মানে এক সময় টেনশন ফেলিওর ধরবো, এক সময় ব্যালেন্স ফেলিওর ধরবো, এক সময় কম্প্রেশন ফেলিওর ধরবো, একটা সময় পিওর লোডিং কন্ডিশন ধরবো, আর একটা সময় ধরবো পিওর বেন্ডিং। ঠিক আছে, এই 5টা কন্ডিশন দিয়ে ডায়াগ্রামটা আঁকায়া সেই ডায়াগ্রামে ভ্যালুগুলো পুট করব। ঠিক আছে, ভ্যালুগুলো পুট করার পরে বলতেছি যে এটা যদি ডায়াগ্রামের ভিতরে পড়ে তাহলে আমরা বলবো যে এটা সেভ, অর্থাৎ এটার জন্য স্ট্রাকচারটা সেভ থাকবে, অর্থাৎ যে ডিজাইনের ড্রয়িংটা দিছে, ডিটেইলিংটা দিছে, সেটার জন্য ওকে হবে। যদি যেটা বাইরে পড়বে সেটা বলবো যে সেটার জন্য ওকে হবে না। এইভাবে আমরা চেক দেব, বুঝছেন? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এইটা আর কি এখানে এইরকম ভাবে আগাচ্ছি যে প্রথমে আমরা ব্যালেন্স ফেইলিওরের জন্য 2টা পয়েন্ট রেডি করব। ঠিক আছে, আচ্ছা, ব্যালেন্স ফেইলিওরের জন্য যখন 2টা পয়েন্ট রেডি করতেছি, তখন এই যে এইভাবে আমরা ধরে নিচ্ছি ব্যালেন্স ফেইলিওরের কন্ডিশনে আমরা স্টিলের স্টেজ সবসময় ইল্ড স্টেজের সমান ধরতেছি, ধরে বাকিটা আমরা একটা ফোর্স এবং আর একটা মোমেন্ট বের করতেছি, অর্থাৎ ফোর্স বলতে ভার্টিক্যাল যে লোডটা, সেটা কি বের করলাম, এই যে এই 2টা পয়েন্ট। ঠিক আছে, এই 2টা পয়েন্ট আমাদের কোঅর্ডিনেট সিস্টেমে পুট করব। ঠিক আছে, অবশ্যই ক্যাপাসিটি সমেত বসাইতে হবে। আচ্ছা, ওকে, এরপরে হচ্ছে আমরা কি করব, এটা কি ওটা আমাদের টেনশন ফেলিওর কন্ডিশন ছিল, টেনশন ফেলিওর। আচ্ছা, এটা ছিল আমাদের ব্যালেন্স ফেলিওর। ব্যালেন্স ফেলিওর পরে আমরা আসতেছি টেনশন ফেলিওর। এই যে টেনশন ফেলিওর, হ্যাঁ, টেনশন ফেলিওর কন্ডিশন কি, টেনশন যখন ফেলিওর ঘটবে তখন আমরা যে ব্যালেন্স ফেলিওর সি ধরছি, ঠিক আছে, সিটা ধরছি, যখন টেনশন ফেলিওর হবে তখন সিটা ব্যালেন্স ফেলিওর চেয়ে কম হবে, এই কারণে কম ধরছি। এটা আমরা পাইছি কত, 19 ইঞ্চি ব্যালেন্স ফেলিওরের জন্য। ঠিক আছে, নিউট্রাল এক্সিসের ডিসটেন্স। এখন আমরা নিউট্রাল এক্সিস মনে করতেছি আরো উপরে উঠে যাচ্ছে, অর্থাৎ কম্প্রেশন জোনের দিকে ধাবিত হচ্ছে। ওকে, তাহলে এই কন্ডিশনগুলো দিয়ে, এই ভ্যালুগুলো দিয়ে আমরা সবগুলো ভ্যালু বের করে আবার এই ফাইএমএন বের করলাম, এই 2টা ভ্যালু বের করলাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে বলতেছি আমরা যে কম্প্রেশন ফেলিওর কন্ডিশন। কম্প্রেশন ফেলিওর কন্ডিশন যখন ইউজ করতেছি তখন আমরা এটা সি এর ভ্যালুটা 19 ইঞ্চি থেকে বড় ধরতেছি। ঠিক আছে, 19 ইঞ্চি থেকে বড় ধরে বাকি ক্যালকুলেশন অ্যাজ ইউজুয়াল আগের মতো করে আসতেছি। কম্প্রেশন ফেলিওরের কেসটা এফএসটা বের করতে হবে। হ্যাঁ, এফএসটা বের করে অবশ্যই ইল্ড স্ট্রেসের চেয়ে ছোট হবে, না হলে সমান হবে এরকম। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা এরকম 2টা পয়েন্ট সিলেক্ট করে রাখতেছি। ঠিক আছে, সিলেক্ট করে রাখার পরে যে কাজটা আমরা করব, এরপরে আমরা লোড ক্যাপাসিটি বের করব। আচ্ছা, লোড ক্যাপাসিটি যখন বের করব, কলাম ডিজাইনে যে একদম পিওর লোডের জন্য যে কলাম ডিজাইন করেছি সেই সূত্রটা ইউজ করব। হ্যাঁ, আচ্ছা, সেই সূত্রটা ইউজ করছি 0.85 এফসি প্রাইম এজি মাইনাস এএসটি প্লাস এএসটি এফওয়াই। আচ্ছা, সব বসাইলাম, বসানোর পরে ফাইয়ের ভ্যালুটা বসালাম। ঠিক আছে, এইভাবে কলামের লোড ক্যাপাসিটিটা বের করব। আচ্ছা, কলামের লোড ক্যাপাসিটি যখন ইউজ করব তখন কিন্তু স্টিলের এরিয়া আসবে, টোটাল স্টিলের এরিয়া 13 না 26 ইন্টু 0.76। ঠিক আছে, তাহলে এতটুকু আসবে। আচ্ছা, তারপরে আমরা কি করব, এই কাজটা আবার করে নেব, সেটা হলো
মোমেন্ট ক্যাপাসিটি বের করব। মোমেন্ট ক্যাপাসিটি যখন বের করব তখন এইভাবে করব। আমরা সাধারণত এইরকম সূত্রটা জানতাম, এরিয়া অফ স্টিল ইকুয়াল টু MU ডিভাইডেড বাই ফাই FY ডি মাইনাস A/2। এই সূত্রটাই মূলত আমরা এখানে ইউজ করছি। এখানে কি করছি, MUটাকে কনভার্ট করে নিছি ফাই MN বা MN, ঠিক আছে। যে দেখেন MN দিছি, তারপরে কি দিছি, ফাইটা এখানে দেই নেই, যখন MN দিচ্ছি তখন ফাই দিচ্ছি না। AS FY অর্থাৎ FY AS ইন্টু D মাইনাস A/2। আচ্ছা, এরিয়া অফ স্টিল ইউজ করবো এক সাইডের এরিয়া স্টিল, তারপরে ডি ইউজ করতেছি যেটা আসতেছে আমাদের এ যেটা আছে সেটা হলো আমরা যে চেকের যে সূত্রটা দেই বা চেক যে সূত্রটা দিয়ে চেক দেই সেই সূত্রটা দিয়ে বের করে নিব। বের করে নিয়ে জাস্ট এই সমীকরণে বসাবো, মোমেন্ট আসবে, এটাকে ফাই দিয়ে গুণন করবো। যেহেতু এটা পিওর মোমেন্ট এই কারণে ফাইয়ের ভ্যালু হবে 0.90। ওকে, এই যে আমরা 5টা ভ্যালু পেলাম, দেখেন এখানে আমরা ফাই PN পাইছি 0, ফাই PN পাইছি 0, আর ফাই MN পাইছি কত, 1250। আচ্ছা, এইখানে এই একটা পয়েন্ট। আচ্ছা, তারপরে এরপরে হলো আমাদের এইখানে এইটা হলো মোমেন্ট পাইছি, আর সরি লোড পাইছি ফাই MN, এখানে হলো 0। ফাই MN ইকুয়াল টু 0, এই যে এখানে লেখা আছে এসেন্ট্রিসিটি 0 মানে ফাই MN 0, লোড ক্যাপাসিটি চলে আসলো। এই দুটো মিলে আমরা আর একটা পয়েন্ট পেলাম। আচ্ছা, এরকম 5টা পয়েন্ট আমাদের রেডি হয়ে গেছে। এই 5টা পয়েন্ট দিয়ে আমরা জাস্ট ডায়াগ্রামটা আঁকাবো। এটা আপনারা অবশ্যই গ্রাফে করবেন, ঠিক আছে। এটা গ্রাফে বসাবেন, বসানোর পরে এইদিকে রাখবেন মোমেন্ট ক্যাপাসিটি, আর এইদিকে রাখবেন। গ্রাফ কি ভাই পরীক্ষার হল থেকে দিবে নাকি হচ্ছে এমনি এভাবে যে দেখাচ্ছেন এভাবে করতে? পরীক্ষার হলেই দেবে, গ্রাফ চেয়ে নেবেন, গ্রাফ চাইলেই দেবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মানে এইখানে আমি একটা জিনিস দেখাই, এইটা দেখেন, এইটা ঠিক আছে। এই পয়েন্টটা যখন আপনি রেডি করতেছেন, এই পয়েন্টটা যখন বসাচ্ছেন কি হচ্ছে, 1250, আর হলো 5PN এর ভ্যালু কত বসাবেন, 0। 5PN এর ভ্যালু কোন এক্সিস বরাবর আছে, এই এক্সিস বরাবর যখন বসাচ্ছেন 5PN, তার মানে উপরে যাচ্ছেন না, জাস্ট এই অক্ষ বরাবরই আসতেছেন, ঠিক আছে। 5MN কত পাইছেন, 1250 মানে এই জায়গা আছে। দেখেন এটা কত আছে, 1400, আর এটা আছে 1200, তার মানে মাঝামাঝি অবস্থান করতেছে, ঠিক আছে। আচ্ছা, এই একটা ভ্যালু গেল। তারপরে আপনার এইখানের ভ্যালুটা দেখেন, এটা কত আছে, 2666 আর 0। এটা কোন অবস্থা, কোন ইয়েতে অবস্থান করবে, এটা মোমেন্ট 0, তার মানে এই অক্ষে আমরা ভ্যালু পাচ্ছি না, এই অক্ষ বরাবর পাচ্ছি। আচ্ছা, 5PN পাইছি 2600, কত, 2666। আচ্ছা, 2666, দেখেন এখানে 2600, এখানে হলো 2800, মানে এরকম একটা জায়গা আসবে, এই যে 0,2666, ঠিক আছে। আচ্ছা, এই জায়গার মানটাও লিখছে, এই জায়গার মানটা লেখে নাই না, এটা একটু লিখে দিবেন এখানে। এখানে কি 1250,0, সেটা হলো এই জায়গার ভ্যালুটা। আচ্ছা, এরকম ভাবে আমরা প্রত্যেকটা পয়েন্টের মান বসাবো। এটা কত, 1230 বা 32, আর এটা হলো 1329। আচ্ছা, 1329, 1232, এই পয়েন্টটা কোন দিকে অবস্থান করে। আচ্ছা, দেখেন এই বরাবর আপনি যান 1200, মানে এইদিকে আর কি, 1200 না, 1300 দাঁড়ান, তাহলে এটা যে ভ্যালুটা বসাইছেন 1329, আর হলো 1231, তাহলে এটা এই বরাবর আসেন, দেখেন 1231 এর মতো হবে। আর এটা
এদিকে আসুন 1300 সামথিং। আচ্ছা, এটা গ্রাফে বসালে ক্লিয়ার হবেন। গ্রাফে যদি একটু সূক্ষ্ম করে করে মানগুলো গ্রাফে বসায় আর তারপরে কি করবেন, এরকম একটা কলাম ইন্টারাকশন ডায়াগ্রাম রেডি হবে, ঠিক আছে। আচ্ছা, কলাম ইন্টারাকশন ডায়াগ্রাম যদি এরকম রেডি হয়, রেডি হওয়ার পরে কি করবেন, এখন আপনার যে ভ্যালুগুলো দিছে কোশ্চেনটায় দেখেন, এই যে এইখানে যে ভ্যালু দিছে একটু খেয়াল করেন, আমরা এটা একটা ভ্যালু দেখাই একটু। আচ্ছা, এটা আছে হলো ফোর্স 2300 আর মোমেন্ট 700, 2300 700 কিপ পার ফিট, কিপ ফিট পার ফিট বলতেছি কেন, মোমেন্ট হচ্ছে 700, 700 বলতে এইরকম একটা জায়গায় যাবে, হ্যাঁ। আচ্ছা, ফোর্স কত, 2300, 2300 বলতে 2200 2300 এইরকম একটা জায়গায়। তাহলে এখান থেকে এরকম একটা পয়েন্ট পাবেন, আর এই দিক থেকে ওঠেন এইরকম ভাবে, এরকম একটা পয়েন্টে অবস্থান করতেছে এই মোমেন্টটা। 700 হলো মোমেন্ট, 2300 হলো ফোর্স। তার মানে এই যে আমরা ডায়াগ্রাম আঁকাইছি, ডায়াগ্রামের বাইরে অবস্থান করতেছে। তাহলে এটার জন্য কলাম, এই লোড কম্বিনেশনের জন্য কি কলামটা সেভ নয়, বা কলামটা আনঅ্যাডকোয়ার্ড, হ্যাঁ। এই যে এখানে এরকম ভাবে বলতেছে, সো দা কলাম ইজ নট অ্যাডকোয়ার্ড ফর 4 লোড কম্বিনেশন, যে 4টে লোড বাইরে পড়তেছে সেই 4টের জন্য বলতেছে কলামটা অ্যাডকোয়ার্ড নয়, মানে কলামের যে ডিজাইনটা দিছে সেটা পর্যাপ্ত নয়, ঠিক আছে। এইভাবে এই জিনিসটা একটু প্র্যাকটিস করবেন সবাই, হ্যাঁ। আমার মনে হয় প্র্যাকটিস করার জন্য এই ম্যাটেরিয়ালসটুকুই যথেষ্ট, বাট করতে পারবেন না? আচ্ছা, তাহলে এটা একটু প্র্যাকটিস করেন আপনারা নিজে। হচ্ছে বাইরে যেগুলো পড়বে ওই গ্রাফের, সেগুলো মানে পর্যাপ্ত না, বাট ভিতরে পড়লে জাস্ট এটা পর্যাপ্ত। হ্যাঁ, ভিতরে যেটা পড়বে সেটা কলামের যে সেকশনটা দিছে ওই সেকশন মানে পর্যাপ্ত ডিজাইন, ঠিক আছে। কলামের যে এটা তো গ্রাফিক্যালি অটোমেটিক মান বসালে চলে আসতেছে ব্যাপারটা। হ্যাঁ, গ্রাফিক্যালি মান বসালে চলে আসবে। গ্রাফে যদি মান বসান এইরকম আপনি একটা ইন্টারাকশন ডায়াগ্রাম পাবেন। ডায়াগ্রামে আবার ফের ওই যে মানগুলো দিছে ওই মানগুলো গ্রাফে পুট করবেন একই স্কেলে, ঠিক আছে। যেটা ভিতরে পড়তেছে, এই যে যেমন এইটা ভিতরে পড়ছে, এই যে যেমন এইটা ভিতরে পড়ছে, এই দুটা ভিতরে পড়ছে, এই দুটা অ্যাডকোয়ার্ড বা পর্যাপ্ত কলামের যে ডিজাইন দিচ্ছে সে তার জন্য। বাট যেটা আপনার বাইরে পড়তেছে সেটা নট অ্যাডকোয়ার্ড। এরকম কয়টা বাইরে পড়ছে, 4টা, ঠিক আছে। এই একটা, এই একটা, এই একটা, তিনটা, আর এই যে এইখানে একটা পড়ছে, এই যে এইখানে, হ্যাঁ, বাইরে অল্প একটু বাইরে, এই হলো 4টা। এই 4টা নট অ্যাডকোয়ার্ড, ঠিক আছে। এটা দিয়ে আপনারা একটু চেক দেন, চেক দিতে থাকেন, কারণ কি গতানুগতিক কোশ্চেন করতেছে তো হুট করে আবার দেখা যাচ্ছে যে প্রিভিয়াস একটা দুটো কোশ্চেন দিয়ে দিতে পারে। আচ্ছা, ওকে, তাহলে এটা আপনারা করবেন। আর এর বাইরে আমি চাচ্ছিলাম যে এয়ারপোর্টের যে কম্পোনেন্টগুলো আছে সেইটা ধরতে, এটা করতে পারবেন না আপনারা? জি ভাই, পারবো। আপনি একা, বাকিরা কই? বাকিরা কিছু বলেন না কেন? এই করব, চেষ্টা করব ভাই, ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, করেন। আর আজকে আমি চাচ্ছিলাম যে এয়ারপোর্টের কম্পোনেন্ট গুলো ধরতে, সেটা সেই দিকে আগাই, নাকি বলেন? আজকে আর করাবেন ভাই? না করাইলে তো কভার করতে পারবো না, পরে দেখবেন যে আপনাদের সিলেবাস অর্ধেকের বেশি থেকে যাচ্ছে। ঠিক আছে, করাবেন না, করাই দেন, সমস্যা নেই। প্র্যাকটিস
তো আমরা নিজেরা করবো, ব্যবস্থা শেষ হয়ে যাবে। এখন যদি আপনারা বলেন যে না এটা একটু ভালো করে দেখান, ওইটা কালকে দেখেন, আমার সমস্যা নাই। ওইটা দেখাইতে কমপক্ষে 2 দিন লাগবে। এবং আমার হ্যাঁ, আমার কাছে এয়ারপোর্টের কম্পোনেন্ট গুলো ডিজাইন, এবং এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে এইবারের জন্য। বা এর মধ্যে কোনো যদি কিছু সেজ টেজ করে ওনারা কিছু প্যাচ লাগাই দেয়, প্যাচটা একটু বলে দিয়েন ভাই। প্যাচ কি লাগাই দেবে? প্যাচ তো ধরেন আপনারা এখন কি লাগাই দিতে পারে। আচ্ছা, এটা এরকমই, এটা যদি আসে রিপিটই হবে, এটার মধ্যে প্যাচ দেওয়ার সম্ভাবনা নাই। এটা যদি আসে এরকমই আসবে, এটা আপনারা প্র্যাকটিস করলে পারবেন এই জিনিসটা। এখন কি ওইটা শুরু করব নাকি আপাতত এটা দিই? এটাই করবেন আপনারা? কতক্ষণ লাগবে ভাই এটা? ওইটা 2 দিন লাগবে, 2 দিন। আজকে ধরেন আমি আধা ঘন্টার মতো পড়াবো, আর পরে কালকেই পড়ালাম, সমস্যা নাই। না আপনারা বুঝতেছি কোনো সিদ্ধান্ত দিচ্ছেন না, সিদ্ধান্ত আমারই নেওয়া লাগতেছে। আচ্ছা, যতদূর আগানো যায় আর কি। ওকে, দেন ভাই, আধা ঘন্টা 20 মিনিট যা পারেন করান। the platform for giving the guard of honor to this dignitaries, very important person। এটা কি দিছে, সার্ভিস নাকি? আচ্ছা, at Hazrat Shahjalal International Airport at Dhaka is sketch in figure 2। অর্থাৎ এখানে স্কেচ দিছে, যে ফিগার 2 বলছে, ফিগার 2। ওকে, the platform covers an area of 3000 square feet supported on a column 12 feet 6 inches centers, 20 feet cantilever from the center line of columns in one side, and the plan and typical section of the platform is shown in figure 2। এরপরে ম্যাটেরিয়াল স্ট্রেংথ দিছে, লাইভ লোড দিয়ে দিছে, তারপরে ওয়েদারিং কোর্স দিয়ে দিছে, অ্যালাউয়েবল বেয়ারিং ক্যাপাসিটি দিয়ে দিছে, ডিজাইন স্ল্যাব ডিজাইন করতে বলছে, বিম ডিজাইন করতে বলছে, কলাম ডিজাইন করতে বলছে, এবং ফুটিং ডিজাইন করতে বলছে। এই অনেকগুলো ডিজাইন আপনাকে এখানে করতে বলছে। হ্যাঁ, আচ্ছা, স্ল্যাব ডিজাইন সহজ, এটা আপনারা সবাই পারবেন। এখন আমরা আগে সেকশনাল ডিটেইলগুলো একটু দেখি। দেখেন, ইনভার্টেড বিম আছে ভাই? হ্যাঁ, ইনভার্টেড বিম, জি। আচ্ছা, মানে এইখানে যে বিমটা রাখছে, দেখেন বিমটার নিচে হলো স্ল্যাব, বিমটা হলো উপরে। হ্যাঁ, এইরকম ইনভার্টেড করে দেওয়া। বিমটা সাধারণত সবসময় কি হয়, নিচে থাকে।
কিন্তু এই ক্ষেত্রে বিমটা আছে উপরে। আচ্ছা, ওকে। তারপরে এখানে কলামটা বলছে কি 15 ইঞ্চি বাই 30 ইঞ্চি। আবার ফের এইখানে একদিকে ক্যান্টিলিভার দিছে 10 ফিট, আর একদিকে ক্যান্টিলিভার দিছে 20 ফিট সেন্টার লাইন থেকে। হ্যাঁ, আচ্ছা। এরপরে এইখানে স্ল্যাবের একটা থিকনেস আসে, সেটা এখানে কি বলছে? স্ল্যাবের থিকনেসটা বলে নাই, বলে নাই। আচ্ছা, তারপরে সেন্টার টু সেন্টার, অর্থাৎ এই যে একটা বিমের সেন্টার থেকে আরেকটা বিমের সেন্টার হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি। হ্যাঁ, আর এখানে বিমের ডেপথ বলছে 30 ইঞ্চি, বা এখানে 30 ইঞ্চি দেখাচ্ছে। হ্যাঁ, বিমের ডেপথ। আচ্ছা, ইনক্লুডিং স্ল্যাব। হ্যাঁ, ইনক্লুডিং স্ল্যাব। জি, স্ল্যাবের যে সেকশন দেখেছে, দেখেন যে 30 নিচে স্ল্যাবটা কয় ইঞ্চি এটা দেখায় নাই, বাট সেকশনে দেখাইছে। হ্যাঁ, ওইটা বিমের ডেপথটা দেখাইছে ইনক্লুডিং স্ল্যাব যেটা আর কি। জি। আচ্ছা, তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা সাধারণত দেখেন এইখানে এই বরাবর আমাদের বিম আছে, এই বরাবর আমাদের বিম আছে, মাঝখান দিয়ে কোনো বিম নাই বা লোড নেওয়ার কেউ নাই। জাস্ট এটা কি 1 স্ল্যাব না, নাকি 2 স্ল্যাব? অনইতো হবে যেহেতু সাপোর্ট স্ল্যাব ভাই। হ্যাঁ, দেখেন আমার স্ল্যাব। হ্যাঁ অনার। হ্যাঁ, লোডটা হলো আমরা এই বরাবর ডিস্ট্রিবিউশন করে দেবো। এইভাবে ডিস্ট্রিবিউশন করে অর্ধেক লোড আমার এই বিমে চলে আসবে, অর্ধেক লোড এই বিমে চলে আসবে। ঠিক আছে, এখানে তো আমার বিম আছে। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা স্ল্যাবের মাঝ বরাবর লোড ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। এইভাবে অর্ধেক অর্ধেক করে ভাগ হয়ে যাবে। তার মানে কারণ কি এইদিকে বা এইদিকে লোড নেওয়ার কেউ নাই। ঠিক আছে, এই কারণে বলতেছি ডাইরেক্টলি 1 ওয়ে স্ল্যাব আমরা। আচ্ছা, এটা 1 ওয়ে স্ল্যাব হইলে এখানে দেখেন যদি আমরা এই পোরশনটা নেই, এই স্ল্যাবটা নেই, তাহলে এদিকে একটা এটি ডিরেকশনটা কি কন্টিনিউয়াস, আর একটা ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে থিকনেস এটার জন্য এক ধরনের থিকনেস আসার কথা, এটার জন্য এক ধরনের থিকনেস আসার কথা। আর এখানে ম্যাক্সিমাম যেটা আসবে এটাই নেন। হ্যাঁ, ম্যাক্সিমামটা যেটা আসতেছে সেটা এটার জন্য যদি আমরা কনসিডার করি, একটু উপরের দিকে যাই, এটার দিকে জন্য যদি আমরা কনসিডার করি তাহলে টি বলতে পারি কি 1 ইন কন্টিনিউয়াস। তাহলে ln বাই 1 ইন কন্টিনিউয়াস মনে আছে? ln 24 তাহলে। হ্যাঁ 24, আর একটা হলো মাঝখানেরটা যদি নেই 28 both in continuous। আচ্ছা, ln বাই 28 বেশি আসে কোনটা? পরেরটা বেশি আসবে যেহেতু ওখানে ভাগ কম। এটা দিয়ে থিকনেস বের করে ফেলবেন। 24 বেশি আসবে। আচ্ছা, হ্যাঁ, আমরা থিকনেস এটাই ইউজ করতে পারতেছি, কারণ কি কনক্রিটের স্ট্রেংথ এটাই দিছে, সরি স্টিলের স্ট্রেংথ। আচ্ছা, তাহলে আমরা এটা দিয়ে থিকনেস বের করে স্ল্যাবটা ডিজাইন করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা, সেটা কথা দেখি একটু। আচ্ছা, এখানে অনেক কিছু ডিটেল দিছে, দেওয়ার পরে কথা হলো স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে খুব একটা ঝামেলা হবে না। ঝামেলা হচ্ছে আপনার এইখানে কি ঝামেলা হবে দেখেন, একদিকে ক্যান্টিলিভার কত 20 ফিট, আর একদিকে ক্যান্টিলিভার কত 10 ফিট সেন্টার থেকে। তাহলে এটা প্রবলেম হবে কি, একটা ওভার টার্নিং হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে ওয়েটটা বেশি ঝুঁকে যাবে, হ্যাঁ, আর এদিকে ওয়েটটা কম, তাহলে এদিকে একটা ওভার টার্নিং হওয়ার সম্ভাবনা থাকবে এইভাবে। হ্যাঁ, আচ্ছা, এইভাবে যদি ওভার টার্নিং হতে, হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি করব, লোড ব্যালেন্স করার জন্য এই যে ক্যান্টিলিভার শর্ট সাইডে যে ক্যান্টিলিভার আছে, এই সাইডে যে এরকম থাকবে, হ্যাঁ, ওইটা আমরা কিছু ম্যাটেরিয়ালস দিয়ে ফিল আপ করে দেব। সেটা আমরা কলামের এই সেন্টার থেকে করতে পারি। হ্যাঁ, কলামের এই এজ থেকে করি, তাহলে এজ থেকে করলে এটা আমাদের ব্যালেন্স করা হওয়ার একটা সম্ভাবনা থাকবে বেশি। হ্যাঁ, আচ্ছা, এরকমভাবে ব্যালেন্স করে তারপরে দেখা যাবে যে লোড দুই পাশে দুই রকম হবে, দুই পাশে দুই রকমের জন্য দুইটা ডিজাইন করতে হবে। আচ্ছা, এইখানে যে কাজটা করছে সেটাই করছে, একটু দেখেন। এদিক দিয়ে যে জিনিসগুলো লিখছে
সেগুলো জাস্ট গিভেন ডাটা, গিভেন ডাটা। আচ্ছা, এই জায়গা থেকে একটু পড়েন। অ্যাজ দেয়ার ইজ এ বিগ ক্যান্টিলিভার অফ 20 feet and 10 feet at other sides, so there need extra weight for the stability of the structure. Okay, তারপরে বলছে কি কনসিডার এক্সট্রা ওয়েট অন দ্য রাইট সাইড অফ দ্য স্ট্রাকচার আপ টু টপ অফ দ্য ইনভার্টেড বিম। ঠিক আছে। আচ্ছা, এই যে এরকম আপ টু টপ অফ দ্য ইনভার্টেড বিম কি ব্রিক ওয়ার্ক কনসিডার করছে। হ্যাঁ, এক্সট্রা ওয়েট অফ, আচ্ছা এখানে যে এখানে লিখছে ব্রিক ওয়ার্ক। আচ্ছা আচ্ছা, এখন যে কাজটা করা হয়েছে, এখন দেখেন ক্লিয়ার স্প্যান অফ লেন্থ। আচ্ছা, ক্লিয়ার স্প্যান এই 12.5 সেন্টার টু সেন্টার ছিল এখানে। এখানে আমাদের এক একটা বিমের সেন্টার থেকে সেন্টার ছিল 12.5 ফিট। ঠিক আছে, এই যে এখানে 12.5 ফিট। তাহলে আমরা ফেস টু ফেস পাবো কত? এটা এই বিমটা দেওয়া হয়েছে কত, বিমটা কত দিচ্ছে সেটা দেয় নাই, বাট এই যে এখানে কলাম দিচ্ছে হলো 15। এই কারণে এটা আমরা 15 ইঞ্চি ধরে নিছি। ঠিক আছে, কলাম লেভেলে যেহেতু আছে 15 ইঞ্চি ধরে নিছি। ধরে নিয়ে ক্লিয়ার সাইজ বের করছি 12.5 মাইনাস 1.25, তাহলে আসতেছে কত 11.25। ঠিক আছে, 11.25 ফিট আসতেছে। এটা দিয়ে আমরা থিকনেস বের করছি কোথায়, এই যে দেখেন থিকনেস সবচেয়ে 12টার নিচে। হ্যাঁ, ln/24। আচ্ছা, ln/24 নেওয়াতে আমাদের আসছে 6 ইঞ্চি থিকনেস। 6 ইঞ্চি দিয়ে আমরা লোড ক্যালকুলেশন করলাম। এটা কি সেলফ ওয়েট। সেলফ ওয়েট আসার পরে আমরা কি করছি, লোডগুলো যোগ করে রাখছি, বাট এই লাইনটা আমার পরে লাগবে, এখন আমাদের এটা লাগবে না, যখন আমরা ফাউন্ডেশন ডিজাইন করব তখন লাগবে। আচ্ছা, এখন এটা লোডটা আমরা ফ্যাক্টর করে নিলাম। ফ্যাক্টর করে নিয়ে মোমেন্ট ক্যালকুলেশন করলাম। ঠিক আছে, মোমেন্ট ক্যালকুলেশন সাধারণত 2টা করছে এখানে। এখানে আপনি কয়টা হবে দেখেন একটু। যদি আপনি এইভাবে একটু সেকশন নেন, এই বরাবর একটু সেকশন নেন, তাহলে এখানে একটা সাপোর্ট পাচ্ছেন, এইখানে একটা সাপোর্ট পাচ্ছেন, এইখানে একটা সাপোর্ট পাচ্ছেন। এরকমভাবে পর্যায়ক্রমে সাপোর্ট কন্টিনিউয়াসলি পেতে থাকবেন। তাহলে আমাদের এই সাপোর্টে হচ্ছে কি, সাপোর্টে মোমেন্ট আসার কথা কত বলেন তো, কে বলতে পারবেন? দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই। আচ্ছা, সাপোর্টে আমাদের মোমেন্ট আসবে, যেহেতু বিম, বিম হলে স্প্যান্ডেল 1/24, তারপরে এখানে আসার কথা 1/16, এখানে আসার কথা 1/10, এখানে আসার কথা 1/11, এখানে আসার কথা 1/14। এটা কি কন্টিনিউয়াস বিমের মতো? হ্যাঁ, কন্টিনিউয়াস বিমের মতো। কন্টিনিউয়াস বিম আর ওই ওয়ান হয়েছিল একই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 1/11 এরকম চলতে থাকতেছে। তাহলে আমার দেখেন এই জায়গা পজিটিভ মোমেন্ট সবচেয়ে বেশি না এই জায়গার তুলনায়? আচ্ছা, নেগেটিভ মোমেন্ট সবচেয়ে বেশি এইটা, তাহলে নেগেটিভ এটা আর হলো পজিটিভ এটা, এই দুইটা ক্যালকুলেশন করে বের করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা দেখেন এই যে নেগেটিভ ln/10 আর WLN²/14 দুটো মোমেন্ট দেওয়া স্টিল বের করা হয়েছে। স্টিল বের করা হয়েছে, এর সাথে মিনিমামটা চেক দেওয়া হয়েছে। স্টিল দেখেন একটা স্টিল আছে এটা। আচ্ছা, এইটা এইখানে সাধারণত আমরা এর যেটা আছে, এর যে মানটা সেটা তো আমরা যেটা ধরি লেট করি, হ্যাঁ সেটা কিন্তু সেটা কিন্তু সাধারণত কি করা হয়, ট্রায়াল মেথড কনসিডার করা হয়। কিন্তু আমরা যেটা ধরতেছি একটা সূত্র ইউজ করে, d - √/d²
ডি স্কোয়ার মাইনাস 24m ডিভাইডেড বাই 0.765 এফসি প্রাইম বি। এই সূত্র দিয়ে যেটা ধরতেছি সেটা একই রেট আসতেছে, এই কারণে চেক দিলে সেটা কাছাকাছি আসতেছে। এখানে ধরা হয়েছে কত লেট ডি ইকুয়াল টু ধরছি, এ ইকুয়াল টু ধরা হয়েছে 0.5 ইঞ্চি, আসছে কত 0.2। ঠিক আছে, যেহেতু মানের পার্থক্য কি ডাবল, এই কারণে এটা আবার চেক দিছে, হ্যাঁ আবার ধরে আবার চেক দিছে। ঠিক আছে, এটা আমরা এইরকম ভাবে করব না, আমরা ডাইরেক্টলি কি করব, এই অংশটুকু প্রয়োজন পড়ে শর্টকাটে এটা কাজ এইটাই করব। বাট এইটা যখন ধরবো, এই ডিটা যখন ধরবো, সরি ডি বলতেছি, এটা যখন ধরবো তখন কি করব, এটা সূত্র দিয়ে, এই সূত্রটা দিয়ে যেটা আসবে সেটা ধরবো। পরবর্তীতে আমরা যখন চেক দেবো ওকে হয়ে যাবে, হ্যাঁ তখন আবার এই যে টাই এটা এগুলো এইটুকু এই অংশটুকু আর করা লাগবে না। ঠিক আছে, আচ্ছা এস মিনিমামটা বের করবেন। ওকে, এভাবে কোন সাইডের অংশটা ডিজাইন হবে দেখেন, এই যে এইটাকে বলতেছি আমরা লেফট সাইড, হ্যাঁ এই অংশটা লেফট সাইড, এই অংশটা রাইট সাইড। লেফট সাইডে তো আমরা ব্রিক ওয়ার্ক কনসিডার করি নেই, রাইট সাইডে ব্রিক ওয়ার্ক কনসিডার করছি। ঠিক আছে, এই কারণে এই সাইডে ব্রিক ওয়ার্ক বাদ দিয়ে বাকিটা ডিজাইন করে ফেলবো। হ্যাঁ ভাই বলেন। এখানে যে আপনি লাস্ট এন্ডে 1/24 হ্যাঁ সেটা কি বাদ দিয়ে দিবেন? আমি ওটা বাদ দিয়ে দিছি, বুঝছেন, ওটা বাদ দিয়ে সব জায়গায় যে এরকম স্টিল আছে এটা টানা করে দিছি। তাহলে ওই একটা নেগেটিভ আর একটা পজিটিভ আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করব। হ্যাঁ সবগুলো সেটাই, একই রকম। হ্যাঁ একটা পজিটিভ একটা নেগেটিভ, যেহেতু স্ল্যাব তো হ্যাঁ এই আর কি, ম্যাক্সিমাম পজিটিভ ম্যাক্সিমাম নেগেটিভটা ইউজ করব। আচ্ছা ওকে, এইভাবে তারপরে আমরা এই পোর্শনটা ডিজাইন করব। এই পোর্শন যখন ডিজাইন করব স্ল্যাবের থেকে সেম নিব, আচ্ছা স্ল্যাবের থেকে, ভাইয়া রেকর্ডিং কি বন্ধ হচ্ছে তো না? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। আচ্ছা স্ল্যাবের থিকনেস দেখেন, যখন আমরা রাইট সাইড ডিজাইন করতেছি, রাইট সাইডে আমরা এক্সট্রা ওয়েট কনসিডার করছি, এক্সট্রা ওয়েট আসছে 240 পিএসএফ। ঠিক আছে, দেখেন 24 ইঞ্চি ব্রিক ওয়ার কনসিডার করছি, 24 ইঞ্চি। আচ্ছা 24 ইঞ্চি ইন্টু 120 ধরা হয়েছে ব্রিকের ইউনিট ওয়েট ডিভাইডেড বাই 12, তাহলে এত পিএসএফ আসতেছে। টোটাল লোডটা আমরা এটা একটু আলাদা করে সেপারেট করে রেখে দিলাম। আচ্ছা এরপরে হচ্ছে আমরা দুটার হাইট কি 24 ইঞ্চি? হ্যাঁ ব্রিক ওয়ার্কের স্ল্যাবের থিকনেস আমার আসছে কত, 6 ইঞ্চি না? আচ্ছা 6 ইঞ্চি যদি স্ল্যাব আসে তাহলে বাকিটা থাকে কত, 30 ইঞ্চি থেকে 24 ইঞ্চি থাকে। হ্যাঁ সেই 24 ইঞ্চি আমরা ব্রিক ওয়ার্কে দিয়ে দিচ্ছি রাইট সাইডে। হ্যাঁ জি অনলি রাইট সাইডে। আচ্ছা তারপরে লোডটা আমরা কি করে নিলাম, ফ্যাক্টর করে নিলাম। ঠিক আছে, আচ্ছা লোড ফ্যাক্টর করে নিয়ে একইভাবে আগের মতো সবচেয়ে বড় দুইটা মোমেন্ট বের করলাম, নেগেটিভ এবং পজিটিভ। সবচেয়ে বড় যে দুইটা আসলো সেই দুইটা মোমেন্ট বের করলাম, সেটা মোমেন্ট দুটা দিয়ে স্টিল দুটা বের করলাম। ঠিক আছে, বের করে আমরা স্টিলের ডিটেইলিংটা করলাম। দেখেন আমরা যে এই বরাবর একটা সেপারেশন লাইন ইউজ করতেছি। হ্যাঁ আচ্ছা এই বরাবর একটা সেপারেশন লাইন ইউজ করে, এটা হলো আমাদের রাইট সাইড, এটা হলো আমাদের লেফট সাইড। লেফট সাইডের ডিজাইনটা আমরা এখানে বসাই দেবো, রাইট সাইডের ডিজাইনটা এখানে বসাই দেবো। যাই হোক এটা আপনারা নিজেরা একটু চেক দিবেন। এখানে যেহেতু ডিস্টেন্সগুলো ছোট ছোট, মানে 12.5 ফিট, এই কারণে রডটা আমরা কাটা রড আর ইউজ করি নাই, টানা রড একবারে টেনে দিয়ে দিছি, বুঝছেন? আচ্ছা এইটা একটু চেক দিবেন, আপনারা একটু নিজেরাই দেখবেন। দেখার পরে নেক্সট বলতে আগামীকাল আমি এটার উপর আপনাদের কোশ্চেনগুলো রিসিভ করবো। হ্যাঁ ঠিক আছে ভাই। আচ্ছা
এরপরে হলো আমরা বিম ডিজাইন করতে যাব। এখন দেখেন বিম তো আমাদের ক্যান্টিলিভার বিম, ঠিক আছে। এখান থেকে এটা ক্লিয়ার পাচ্ছি কত, 18.75 ফিট। হ্যাঁ, এখান থেকে আমরা ভাই বসে যাবে 1 মিনিট আছে। আচ্ছা, কি লিংক কি আবার দিব? দেন ভাইয়া লিংক, সময় আছে তো, আচ্ছা ঠিক আছে, 10:30 বাকি টাইম আছে, এখনো 25 মিনিট। আচ্ছা ঠিক আছে, আমরা আরো 15-20 মিনিট খাবার ইয়া করছি। আচ্ছা দেখেন এখানে আমাদের এক পাশে ক্যান্টিলিভার হচ্ছে 18.75 ফিট আর এক পাশে 8.75 ফিট। আচ্ছা, তাহলে জিনিসটা হচ্ছে কি, এক পাশে ক্যান্টিলিভার বেশি আর এক পাশে ক্যান্টিলিভার, রেকর্ডিং তো অন করেন ভাই। হ্যাঁ রেকর্ডিং অন আছে। তাহলে এক পাশে ক্যান্টিলিভার বড় আর এক পাশে ক্যান্টিলিভার ছোট, যে কারণে আমরা কি দিছি, ওভারটার্নিং রেজিস্ট করার জন্য এক্সট্রা ব্রেক ওয়ার কনসিডার করছি। আচ্ছা, এখন এটা হলো আমরা যখন ইয়েতে লোড ক্যালকুলেশনটা করব, মানে এই পাশে আচ্ছা, আমরা যখন এই বিমে লোড ক্যালকুলেশন করব, হ্যাঁ, তখন দেখা যাবে কি এরকম মাঝখান দিয়ে ভাগ করে নেব, ডিভাইডেড করে নেব। তাহলে এই যে এই লেনটা দিয়ে গুণন করলে স্ল্যাব থেকে বিমের উপর লোড চলে আসবে, ঠিক আছে। বিমের উপর আসুক নিচে আসুক আসবে, বিম দ্বারাই লোডটা কলামে ট্রান্সফার হবে। ওকে, এখন আবার এটার নিজস্ব একটা ওয়েট থাকবে, ঠিক আছে। এই অংশটা টুকের জন্য আমরা এই পাশের কলামটা কি ক্যান্টিলিভার বিমটা ক্যান্টিলিভার ডিজাইন করব। আচ্ছা, তাহলে ক্যান্টিলিভার ডিজাইন করব, ঠিক আছে। আচ্ছা, এই স্ল্যাবের উপর যে লোডটা আছে সেটা তো আমরা জানি, স্ল্যাব ডিজাইন থেকে আমরা পেয়ে গেছি, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন লেখা আছে যে কি লোড ফ্রম স্ল্যাব, স্ল্যাব থেকে লোড, ঠিক আছে। এটা নিলাম, এটা তারপরে লোড ফ্রম বিম, বিম থেকে যখন আমরা লোড নিচ্ছি 15 × 30 থেকে 6 ইঞ্চি বাদ দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা এই যে 12 দিয়ে গুণন করছি, সরি 12.5 দিয়ে গুণন করছি, তাহলে বিম বরাবর যে স্ল্যাবের লোডটুকু আছে সেটা চলে আসছে, হ্যাঁ। ওকে, তারপর ফ্যাক্টর করে নিলাম, তাহলে টোটাল ফ্যাক্টরের লোড পেলাম কত, দুটো যোগ করলাম 2.625। আচ্ছা, এইটা এই কলামে এখানে এই বিমের উপর এই লোডটা আসতেছে 2.26, আর এটার ক্লিয়ার ফেস থেকে ক্লিয়ার পাচ্ছি কত, 18.75 ফিট। তাহলে এই পাশে মোমেন্ট আসবে কত, ক্যান্টিলিভার তো, তাই না। তাহলে এই লোড হ্যাঁ, লোড ইন্টু 18.75 স্কয়ার বাই 2, এই হলো মোমেন্ট আমাদের, হ্যাঁ। এরকম ভাবে আমরা মোমেন্টটা বের করে ফেলবো, সেটা এখানে বের করা হয়েছে, হ্যাঁ। এই যে দেখেন, হ্যাঁ, W ইন্টু 18.75 ডিভাইডেড বাই 2। আচ্ছা, মোমেন্ট পেয়ে গেছি, এটা কি আসবে, নেগেটিভ মোমেন্ট। আচ্ছা, এটা কি নেগেটিভ মোমেন্ট আসবে, হ্যাঁ। নেগেটিভ মোমেন্টের জন্য স্টিল কোথায় যাবে বলেন তো, উপরে। হ্যাঁ, এই বিমে উপরে রড দিব, হ্যাঁ, বিমের উপরে রড দেখাবো। আচ্ছা, একইভাবে এই পাশের লোডটা আমরা ক্যালকুলেশন করে ফেলবো ওই রকম ভাবেই, এখান থেকে মাঝখান বরাবর ডিভাইডেড করব, মাঝখান বরাবর ডিভাইডেড করব। এই পাশে যে স্ল্যাবের লোড আছে সেই লোডটাকে এই ইয়াটা দিয়ে গুণন করলে বিমের উপর আসতেছে, আর বিমের সেলফ ওয়েট, ঠিক আছে, দুটো যোগ করে দিব। দেখি এখানে কি করছে, এই যে দেখেন ওই পাশে যেহেতু আমরা কি ইউজ করছি, ব্রিক ওয়ার্ক ইউজ করছি, ব্রিক ওয়ার্ক ইউজ করাতে আমাদের লোড এক্সট্রা আসতেছে, হ্যাঁ, একটু বেশি আসতেছে। আচ্ছা, এখান থেকে আমাদের লোড আসলো এটা দিয়ে, তারপরে আমরা এটা দিয়ে মোমেন্ট বের করলাম,
এর সাথে সেলফ ওয়েট যোগ করছি, বিমের সেলফ ওয়েট আগে যেটা আছে ওই রকমই আসবে। হ্যাঁ, আচ্ছা, এটা দিয়ে মোমেন্ট আসতেছে 238.3 কিপ পার ফিট, আর আগে আসছে 461। ঠিক আছে, এখন এই দুইটার মধ্যে যেটা আবার শেয়ারও ক্যালকুলেশন করে রাখতেছি আমরা। দেখেন শেয়ারটা ক্যালকুলেশন করে রাখতেছি। এই পাশে যে লোডটা ছিল সেটা হলো, এই লোডটা ছিল, আর এটার ডিসটেন্স ছিল 18.75 দিয়ে গুণন করছে। আবার এই পাশে লোডটা ছিল, এই যে এই লোডটা 6.225, এটা গুণন করছে 8.75 দিয়ে। ঠিক আছে, শেয়ার ক্যালকুলেশন করে রাখলাম, মোমেন্টগুলো ক্যালকুলেশন করে রাখলাম। এখন একটু ক্যাপাসিটি মোমেন্ট চেক দেবো। হ্যাঁ, ক্যাপাসিটি মোমেন্টটা চেক দিয়ে যে মোমেন্টগুলো আছে সেটা স্টিল বের করবো, আবার শেয়ারটাও ডিজাইন করে দিব। এইগুলো তো আমার মনে হয় আপনারা দেখলে পারবেন। এগুলো তো আগের মতোই, আগের যে বিম ডিজাইনের। হ্যাঁ, আগের মতোই জিনিসটা, জাস্ট এখানে আমাদের চেঞ্জ আসতেছে কলাম ডিজাইন আর হলো ফুটিং ডিজাইন। ঠিক আছে, আচ্ছা, আগের মতোই করে ফেলবেন। জাস্ট এখানে যেহেতু আপনার ক্যান্টিলিভার বিম, সো স্টিলটা আমরা বটমে দেব না, দেব হলো টপে। ঠিক আছে, আচ্ছা, এই যে এখানে শেয়ার ডিজাইন সেম ভাবে শেয়ার ডিজাইন করছে, শেয়ার ডিজাইন করে স্পেসিং করে এইভাবে ডিটেইলটা করছে। ঠিক আছে, এখন এদের পর্যন্ত আপনারা দেখবেন। আগামীকাল আমি কলাম আর হলো ফাউন্ডেশন ডিজাইনটা দেখাবো। ঠিক আছে, আর এর ভিতরে আপনাদের আরো কিছু কোশ্চেন থাকতে পারে, যেহেতু আমি মোটামুটি শুধু ধারণা দিচ্ছি, ডিটেল ক্যালকুলেশনগুলো দেখাচ্ছি না, এই কারণে কিছু কিছু জায়গায় কোশ্চেন থাকবে। আগামীকাল কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, বলেন, কেউ কিছু বলতে চাইলে বলেন। এখানে বটম লেয়ারে যে আমরা রডটা দিচ্ছি, এটা কি মিনিমাম রডটা? জি, মিনিমাম রডটা, মিনিমামটা দিয়ে বটম কভার করব, আর টপে হলো মিনিমাম এবং ডিজাইন রডের মধ্যে কম্পেয়ার করে যেটা বেশি আসবে সেটা দিব। আচ্ছা, আর কিছু বলবেন কেউ? ভাই একটা প্রশ্ন, ওই যে আমরা আগে এ ইকুয়াল টু ডি মাইনাস রুট অফ ডি স্কয়ার মাইনাস, এই সূত্রটা আমি তখন একটু খেয়াল করিনি, কি জানি বললাম এ ইকুয়াল টু। হ্যাঁ, এ ইকুয়াল টু এটা দিয়ে আমরা একবারে বের করতেছি। হ্যাঁ, ডি মাইনাস রুট ওভার ডি ডি স্কয়ার মাইনাস 24m জয়েন্ট এম, হ্যাঁ 765 FC প্রাইম বি। পয়েন্ট 765 নাকি? হ্যাঁ, 0.765। এফ প্রাইম সি বি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কি কেউ কিছু বলবেন? ভাইয়া এখানে যে টপে যে দুইটা স্টিল দিছেন, দুইটা, হ্যাঁ, 6 নাম্বারের 5টা করে, জি জি, 10টা, হ্যাঁ, এটা কি এই স্টিলটা আমাদের ইয়ে হইছে না? আমরা পাইছি 10টা পাওয়া গেছে স্টিল, এই পরিমাণ আচ্ছা, স্টিল আমরা পাইছি। আমরা একটু দেখি ডিজাইন স্টিলটা কত আসছে আমাদের। আচ্ছা, নেগেটিভ স্টিল কত আসছে? এই যে 7 পয়েন্ট নেগেটিভ, হ্যাঁ, নেগেটিভ স্টিল 7.18। তাহলে 10 রডের এরিয়া কত? সরি, 600 রডের এরিয়া 0.44 0.44 ইন্টু 10 কত আসে? এটা তো আসে না, এটা হচ্ছে তো কম আসে। 600 রডের এরিয়া কি 0.44 না? তাহলে কি আমরা 600 ইউজ করছি এখানে? 6 নাম্বারই তো দেয়া। 600 রড। নেগেটিভ এরিয়া 4.58, ও আচ্ছা, 7.18 না 4.58। ও এটা তো না, এই যে এটা স্টিল হলো এটা। তাও তো আমাদের কভার হয় না। 10টা হলে কি কম হয়ে যায়? তো কম হয় ভাইয়া, 11টা আসে। হ্যাঁ, 4.44 হয় তো। জি,
তাহলে 11টা আসার কথা না? জি 11টা আসে। হ্যাঁ 11টা আসে, তাহলে এক লেয়ারে 6টা দিবেন আর এক লেয়ারে 5টা, 5টা দিবেন। জি তাহলে 11টা। হুম। আচ্ছা এটা হ্যাঁ এখানে একটা কারেকশন আছে, কারেকশনটা করে নেবেন। যাই হোক, অথবা 10টা দিলে যদি অথবা 700টা দিয়েন, 700টা রড কমায়া দিয়েন, ঠিক আছে? 708টা দেয়া যাবে হয়তো। দেখেন তো 700টা রডের এরিয়া হলো 0.6 ইন্টু, অথবা এটাকে ভাগ করেন 4.58 ভাগ 0.6, কয়টা আসে দেখেন তো? তাহলে 8টা দিয়েন, 8টা হলো 4টা 4টা করে দিয়েন। 8টা হলে ভালো হবে, 8টা 4টা 4টা করে দিয়েন, সবচেয়ে ভালো হবে। বাইন্ডিং খরচ কম হবে। ঠিক আছে। আচ্ছা তারপরে আর কি কেউ কিছু কইবেন? তো ঠিক আছে, সবাই ভালো থাকেন।